পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। হ্যাঁ, অলরেডি আমাদের তো সময় কম, 10 মিনিট চলে গেছে। তোমাদের কি এর আগে ক্লাস হচ্ছিল? জি ম্যাম, মেডিসিন ক্লাস হচ্ছিল। হ্যালো, হ্যালো। জি ম্যাম, আপনার কথা শোনা যাচ্ছে। শুরু করছি। অ্যাসফিক্সিয়া ইউনিটোরাম। অ্যাসফিক্সিয়া ইউনিটোরামটা কি? এটা নন এস্টাবলিশমেন্ট অফ স্যাটিসফ্যাক্টরি পালমোনারি রেসপিরেশন এট বার্থ। এই ক্লাসগুলো তো তোমাদের আগে নেওয়া হয়েছে, এখন খালি রিভিশন, তাই না? তো আমার ধারণা যে তোমরা সবাই জানো, ব্যাপারগুলো সবাই জানো। কাজেই আমি খালি র্যাপিডলি বলে যাব, তোমরা শুনবা। হ্যাঁ, আর যদি কোনো সমস্যা থাকে বলবা এর মধ্যে, ঠিক আছে? তো অ্যাসফিক্সিয়া ইউনিটোরামটা হচ্ছে যে নন এস্টাবলিশমেন্ট অফ স্যাটিসফ্যাক্টরি পালমোনারি রেসপিরেশন এট বার্থ। নিওনাটোরাম যেহেতু, সেজন্য এটা এট বার্থ, খেয়াল করে কথাটা। আচ্ছা, আর যদি আমরা পেরিনেটাল অ্যাসফিক্সিয়া বলি তাহলে সেটা কি? যেটা হচ্ছে পেরিনেটাল পিরিয়ডে যখন অ্যাসফিক্সিয়াটা হবে। ঠিক আছে, দুটো ডিফারেন্সটা বুঝেছো। যেটা হচ্ছে তোমার ডিউরিং পেরিনেটাল পিরিয়ডে যদি অক্সিজেন ডেলিভারি ইম্পেয়ার্ড হয় এবং যার ফলে ব্লাড গ্যাস এক্সচেঞ্জ ইম্পেয়ার্ড হবে, লিডিং টু প্রোগ্রেসিভ হাইপোক্সিমিয়া, হাইপারক্যাপনিয়া এন্ড মেটাবলিক অ্যাসিডোসিস, তাহলে সেটা হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। আর এই ইভেন্টগুলো যদি নিওনেটে হয়, মানে দ্যাট ইজ আফটার বার্থ যদি হয়, তাহলে সেটাকে আমরা বলছি নিওনেটাল অ্যাসফিক্সিয়া। এখন কিভাবে আমরা বুঝবো যে এটা অ্যাসফিক্সিয়া হচ্ছে, সেটা বোঝার উপায়টা কি? আমরা কিছু ফিচার্স দেখি। ফিচার্স গুলো যেগুলো ক্লিনিক্যাল ফিচার সেগুলো তো আছেই, তাছাড়া আমরা কনফার্ম হওয়ার জন্য কিছু ইনভেস্টিগেশন করি। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে সাধারণত যেটা আমরা দেখি যে আপগার স্কোরটা দেখি। আপগার স্কোর যদি 0 to 3 থাকে মোর দেন 5 মিনিটসে, তাহলে আমরা চিন্তা করি যে বাচ্চাটা অ্যাসফিক্সিয়া হয়ে যেতে পারে বা হচ্ছে। আচ্ছা, তখন আমরা কি করব? তখন অন্য ফিচারগুলো দেখব। অন্য ফিচারগুলোর মধ্যে যেমন তোমার হাইপোটোনিয়া আছে কিনা, পেশেন্টের সিজার হচ্ছে কিনা, তারপরে ওই এগুলা দেখবো। এছাড়া আবগার স্কুলে যেগুলো আছে ওগুলো তো দেখবই। আবগার স্কুলে কি আছে সেগুলো বলছি আমি, আর তোমরা তো জানোই যে রেসপিরেটরি রিপোর্টটা দেখবো, হার্ট রেটটা দেখবো, মাসল টোন মানে হাইপোটোনিয়া আছে কিনা দেখবো, রিফ্লেক্স গুলো দেখবো, বডি কালার দেখবো, এগুলো তো দেখবোই। তখন সাথে সাথে কি করব আমরা? আমরা তখন অ্যাসিডেমিয়া আছে কিনা ব্লাড কালেক্ট করবো আম্বিলিকাল কর্ড থেকে, করে দেখবো যে অ্যাসিডেমিয়া আছে কিনা। অ্যাসিডেমিয়া যদি লেস দেন 7 থাকে, আমরা চিন্তা করবো যে বাচ্চাটা হাইপক্সিয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, আর মাল্টি অর্গান ফেলিয়ারের কিছু সিমটমসও থাকবে। আমরা কেন এটা নিয়ে এত চিন্তা করি? কারণ হচ্ছে যে দেখা গেছে যে পেরিনেটাল ডেথের 50% কজে কিন্তু এই অ্যাসফিক্সিয়া। হ্যাঁ, এবং এই পেরিনেটাল যে ডেথটা হচ্ছে সেটা কিন্তু ইট ইজ দ্য কন্টিনিউশন, মোস্ট অফ দি কেসেস ইট ইজ দ্য কন্টিনিউশন অফ অ্যান্টিপার্টাম এন্ড ইন্ট্রাপার্টাম ইভেন্ট। তার মানে বাচ্চা মায়ের পেটে থাকতেই অথবা ডিউরিং দ্য প্রসেস অফ ডেলিভারি কিছু একটা সমস্যা হয়, যার জন্য আলটিমেটলি সে সার্ভাইভ করতে পারে না। সেই জন্যই বলছে যে সিগনিফিকেন্ট কজ অফ পেরিনেটাল ডেথ ইজ নিওনেটাল অ্যাসফিক্সিয়া। তো আমরা একটু খালি দেখে নিই যে ফিটাল রেসপিরেশনটা কিভাবে হচ্ছে। সেটা হচ্ছে যে রেসপিরেশন স্টার্ট হয় 11 উইকস ইন্টারভিউ লাইফে, তখন কিন্তু এটা থাকে 60 to 90 পার মিনিট, অ্যাডাল্টের মতো না। আর এই যে ইনক্রিজ ফিটাল ব্রিদিং মুভমেন্টটা হচ্ছে, সেটা কি করে হচ্ছে? ইনক্রিজ ফিটাল অক্সিজেনেশন হচ্ছে, হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে, এগুলোর কারণে কিন্তু ফিটাল ব্রিদিং মুভমেন্টটা বেশি থাকে। আর কমে যায় কখন? কমে যায় যদি হাইপক্সিয়া হয়। এখন এই যে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, এটার জন্য
কি কি ফিচার দরকার হয়, কি কি ফিচার দরকার হয়? একটা হচ্ছে এরিয়েশন অফ দ্য লাং লাগবে, তাই না? একটা গ্যাস এক্সচেঞ্জ হওয়ার জন্য লাংসের এরিয়েশন দরকার হয়, পালমোনারি সার্কুলেশনটা, ব্লাডটা আসলে না অক্সিজেনটা ক্যারি করে নিয়ে আসবে লাংসে, তো কাজেই সার্কুলেশনটা লাগবে। আবার তার ইফেক্টিভ ভেন্টিলেশনও এস্টাবলিশড হতে হবে বাচ্চার। এটা তো একটা পুরো একটা সাইকেল, তাই না? তোমার সেন্টার যেগুলো হায়ার সেন্টার সহ, লাংসের সেন্টার সব সহ যে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন গুলো হলেই না তবে এস্টাবলিশমেন্ট হবে ভেন্টিলেশন, এগুলা হতে হবে। আর লাস্টে প্রপারলি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ডিফিউশনটা হতে হবে। তো এগুলা তোমার একটা প্রপার অক্সিজেন ডেলিভারির জন্য বা গ্যাস এক্সচেঞ্জের জন্য এই ফিচারগুলো দরকার হবে। এখন লাং ডেভেলপমেন্ট কিন্তু শুরু হয়ে যায় 4th উইক থেকে। 4th উইক থেকে লাং ডেভেলপমেন্ট শুরু হয়। 4th উইকে ওই ভেন্ট্রাল ডাইভার্টিকুলাম, ফোরকাটের ভেন্ট্রাল ডাইভার্টিকুলাম হিসাবে এটা ডেভেলপ করে এবং 8 to 16 উইকে সুডোগ্ল্যান্ডুলার পিরিয়ড, ক্যানালিকুলার পিরিয়ড, তারপর স্যাকুলার পিরিয়ড, অ্যালভিওলার পিরিয়ড। মানে অ্যালভিওলার বার্ডটা ডেভেলপ করার আগের স্টেপ হলো এটা। প্রথমে একটা ডায়াবেটিকুলাম তৈরি হয়, তারপরে ক্যানালিকুলাই হয়, তারপরে স্যাকিউল হয়, তারপরে অ্যালভিওলাইটা ডেভেলপ করে যায়। আর কি, এটা হচ্ছে তোমার অ্যানাটমিক্যাল ডেভেলপমেন্ট। আর ফিজিওলজিক্যাল কিছু এপিথেলিয়াল সেলস থাকে। ম্যাম, আমাদের ম্যাম অনেকজন হচ্ছে জয়েন করতে পারছে না ম্যাম, কোন একটা সমস্যা হচ্ছে লিংকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি আমি। আমি তো আর কাউকে পাচ্ছি না এখানে। আমি তো আর কাউকে দেখছি না, 34 পার্টিসিপেন্টস দেখছি। জয়েন করেছিল কিন্তু ম্যাম আবার হচ্ছে এরর দেখাচ্ছে। তো আমি তো পাচ্ছি যাদেরকে, কতজন হচ্ছে মোট? আমি তো 34 দেখছি। জি ম্যাম 34, কিন্তু ম্যাম আরো অনেকে আছে যারা হচ্ছে জয়েন করতে পারছে না ম্যাম। এটা মনে হয় আপনার লিংকে প্রবলেম কি না? এখন ম্যাম আপনি কি আবার আরেকটা লিংক ক্রিয়েট করে আমাদেরকে পাঠাতে পারবেন এখনই? তাহলে সবাই হয়তো বা পারতো। আবার এখন ক্রিয়েট করতে করতে তো টাইম চলে যাবে অনেক। দেখি লিংকে ইনভাইট করে দিচ্ছি আরেকবার। হারিয়া বাঁধনকে পেয়েছি নতুন, ও তো নতুন। আর কেউ আসছে নতুন? পেয়েছে এখন? আচ্ছা, আমি এটা করতে থাকি, দেখি অ্যাডমিট করে নিব। আসো করা অ্যাডমিট করে নিব। আচ্ছা, রেসপিরেটরি এপিথেলিয়াল সেলস অ্যালভিওলাইতে আছে টাইপ 1 টাইপ 2 দুই রকম। টাইপ 1 টাইপ 2 দুই রকমই রেসপিরেটরি এপিথেলিয়াল সেলস থাকে অ্যালভিওলাইতে। তো আমাদের বেশি কনসার্ন হচ্ছে টাইপ 2 সেলসটা, যেটার মধ্যে কিছু অস্টিওফিলিক ল্যামেলার বডি থাকে যেটা সিক্রেট করে সারফেক্টেন্ট। এই সারফেক্টেন্ট নিয়ে আমরা কেন কনসার্ন? কারণ সারফেক্টেন্টটা হচ্ছে অ্যালভিওলাসে যে সারফেস টেনশনটা থাকে, যেটার জন্য গ্যাস এক্সচেঞ্জটা হ্যাম্পার্ড হতে পারে, সেটাকে কমিয়ে দেয়।
সেই কারণেই সারফ্যাক্ট্যান্ট এই কাজটা করে বলে সারফ্যাক্ট্যান্টের কম্পোজিশনটা আমাদের জানতে হবে। সারফ্যাক্ট্যান্টের কম্পোজিশনের মধ্যে মূলত স্যাচুরেটেড ফসফাটিডাইলকোলিন, unsaturated phosphatidylcholine, phosphatidylglycerol, neutral lipids and other phospholipids. এগুলা মোটামুটি 90% 92% থাকে হচ্ছে লিপিড, আর মাত্র 8% হচ্ছে প্রোটিন থাকে, সারফ্যাক্ট্যান্ট প্রোটিন। এখন এই সারফ্যাক্ট্যান্ট সিনথেসিস করার জন্য হেল্প করে কোন কোন হরমোন, এগুলো একটু জিজ্ঞেস করে অনেক সময় পরীক্ষায়। গ্লুকোকর্টিকয়েডস, থাইরয়েড হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, প্রোল্যাকটিন, সাইক্লিক এমপি, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, এটা রিলিজ করে। হ্যাঁ, অনেক সময় এই কারণে সারফ্যাক্ট্যান্ট পাওয়ার জন্য আমরা অনেক সময় মাকে আগেই গ্লুকোকর্টিকয়েড ইনজেকশন দেই। তো এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে যে কখন দেওয়া হয় কিন্তু আর্লিয়ার দেন 34 উইকস অফ জেস্টেশনে। আর কাকে দিচ্ছি? মাকে দিচ্ছি। খুলে অনেকে বলে ফেলে যে নিওনেটকে দেওয়া হয়, কিন্তু আসলে কথাটা ঠিক না। আমরা মাকে দিই 34 উইকসের আগে, এবং যার ফলে কি লাভটা হয় দিলে? লাভ হয় যে আমরা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা রিডিউস করতে পারি। আচ্ছা, এটাও জিজ্ঞেস করে যে এটা কতদিনে দেওয়ার পরে কি এটা এফেক্টিভ হয়? তা না, এটা 24 আওয়ার্স পরে এফেক্টিভ হয় এবং লাস্ট করে 7 ডেজ পর্যন্ত। এটার কি লাভটা? যেটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, সিএনএস এগুলাকে আরো ম্যাচিওর করে, এবং মূলত যেটা যে তোমার রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা কমায়। এছাড়া তোমার রিস্ক অফ পেরিভেন্ট্রিকুলার ইন্টারভেন্ট্রিকুলার হেমোরাইজ এগুলা কমায়, এবং নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস এটাকেও রিডিউস করে। এগুলা কিন্তু তোমাদের আগেই বলা হয়েছে, সব জানো তোমরা। এখন ইটিওপ্যাথোলজি যে বলতে যাই, কয়েকটা কারণে হতে পারে। কি কারণে হয় সেটা, এগুলা কিন্তু তোমাদের আগে জানা আছে যে কন্টিনিউশন অফ দ্য ইন্টারট্রন হাইপক্সিয়া যদি হয়, তাহলে হতে পারে। সেটা কি কারণে হতে পারে? ইন্টারট্রন হাইপক্সিয়া মানে তার মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চা কোনো কারণে সে অক্সিজেন পাচ্ছিল না। সেটা কি কারণে হতে পারে? সেটা কারণটা হতে পারে প্ল্যাসেন্টা দিয়ে অক্সিজেন আসছে না, সে কারণে হতে পারে। এখন আবার কাটটা আসলে সেটা চলে গেল। মাঝে মাঝে এন্টার করলে মুশকিল হয়ে যায়। এখন আসছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে ক্লাসিফিকেশনটা হচ্ছে, একটা হতে পারে যে ইন্ট্রা-ইউট্রাইন পিরিয়ডেই কোনো কারণে বাচ্চা অক্সিজেন পাচ্ছিল না। হ্যাঁ, তার পেটের মধ্যে অক্সিজেন বাচ্চার কাছে আসে মায়ের কাছ থেকে কিভাবে? এটা আসে হলো প্ল্যাসেন্টার মাধ্যমে। কাজে প্ল্যাসেন্টার সমস্যা থাকতে পারে, সেই কারণে নাও আসতে পারে অক্সিজেন বাচ্চার কাছে। হ্যাঁ, তো সেই কারণে কি কি কারণ হতে পারে? যে প্ল্যাসেন্টার কারণের মধ্যে যে প্ল্যাসেন্টার কোনো অ্যানাটমিক্যাল ফল্ট থাকতে পারে, অথবা ইনঅ্যাডিকুয়েট ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশন থাকতে পারে। হ্যাঁ, যেমন প্ল্যাসেন্টাটা প্রিম্যাচিউর সেপারেশন হয়ে যায়। আমরা অনেক সময় দেখবা এটা ওয়ার্ডে পেশেন্ট থাকে যে প্রিম্যাচিউর সেপারেশন হয়ে যায় প্ল্যাসেন্টা। আবার অনেক সময় হাইপারটেনসিভ ডিসঅর্ডার থাকে, হাইপারটেনশনের জন্য অ্যাডিকুয়েট সার্কুলেশন হচ্ছে না, অথবা কর্টা কম্প্রেশন হচ্ছে সেজন্য হচ্ছে না, অথবা ভাস্কুলারই কোনো অ্যাবনর্মালিটি থাকে সেগুলোর জন্য হয় না। এরকম প্ল্যাসেন্টাল কিছু কজ থাকে যেগুলোর জন্য হয় না। আবার ইন্ট্রাইউটেরাইন হাইপক্সিয়া আরো কি কারণে হতে পারে? যে মায়ের যদি কোনো সমস্যা থাকে, যে হাইপারটেনশন একটা বললাম, এছাড়া অ্যানিমিয়া যদি থাকে, এক্লাম্পসিয়া, তারপর হচ্ছে অ্যাজমা, হাইপারটেনশন এগুলো যদি থাকে, এগুলোর জন্য কিন্তু অনেক সময় ইন্ট্রাইউটেরাইন হাইপক্সিয়া হচ্ছে। আচ্ছা, তো হাইপোক্সিয়া স্টেট গুলো তো বললামই। তারপর দেখো যে ম্যাটারনাল মেডিকেশনে কিছু জন্য হতে পারে অ্যাসফিক্সিয়া। সেটা মেডিকেশনের মধ্যে আমরা মূলত যেটা ইউজ করি তার মধ্যে পেপসিডিন, অ্যানাস্থেটিক এজেন্ট। হ্যাঁ, অনেক সময় আমরা মাকে কিন্তু পেপসিডিন দিই। তো সেই জন্য পেপসিডিন বলা হয় যে বাচ্চা ডেলিভারি হবে 3 ঘন্টার মধ্যে, এরকম যদি হয় তাহলে পেপসিডিন দেওয়া যাবে না। সেক্ষেত্রে অন্তত 3 ঘন্টা আগে দিতে হবে। বাচ্চা ডেলিভারি এই জন্য অ্যাসেস করে নিতে হবে যে 3 ঘন্টার মধ্যে ডেলিভারি হবে কিনা, তাহলে দেওয়া যাবে, আর নাহলে দেওয়া যাবে না। আর যদি কোনো কারণে বার্থ ট্রমা ম্যানিপুলেটিভ হয়, বার্থ ট্রমা যদি হয় ম্যানিপুলেটিভ অপারেটিভ ভেজাইনাল ডেলিভারির জন্য, যেমন আমরা
কি করি অনেক সময় ব্রিজ বাচ্চা অথবা অক্সিপিটো পোস্টারে বাচ্চা থাকলে ফোরসেপ বা ভেন্টোজ ইউজ করি। হ্যাঁ, অক্সিপিটো পোস্টারে থাকলে ভেন্টোজ দিয়ে ফোরসেপ দিয়ে বাচ্চাকে বের করি, অথবা ব্রিজ থাকলে ওই ম্যানিপুলেটিভ ডেলিভারি করতে হয়। অপারেটিভ ভেজানাল ডেলিভারি যেগুলো হয় এইটাতে হয় কি বাচ্চার কম্প্রেশনটা হয় বেশি, তার জন্য হতে পারে। অথবা কন্ট্রাক্টেড পেলভিস আছে, তখন কি হচ্ছে সেকেন্ড স্টেজটা প্রলংড হয়ে যাবে, সেক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ, আর বাচ্চার নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটি, পালমোনারি অ্যাবনর্মালিটি এগুলো তো থাকতেই পারে। তো দিস আর দ্য ইটিওলজিক্যাল কজেস। ঠিক আছে, ক্লিনিক্যাল ফিচার যদি আসি, ক্লিনিক্যাল ফিচারটা ডিপেন্ড করবে বাচ্চা ক্লিনিক্যাল ফিচার কি দিবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে কারণের উপরে, কি কারণে হচ্ছে সেটার উপরে, প্লাস হচ্ছে কতক্ষণ ধরে অক্সিজেন ল্যাকে আছে বাচ্চা, এবং কি পরিমাণে আছে, ইন্টেন্সিটি এন্ড ডিউরেশন অফ অক্সিজেন ল্যাক, সেটা ইম্পর্টেন্ট। কারণ যত বেশি ইন্টেন্স হবে তত অক্সিজেন ল্যাক যত বেশি ইন্টেন্স হবে, যত বেশিক্ষণ ধরে থাকবে অক্সিজেন ল্যাকে বাচ্চা, তত বেশি কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং তত বেশি অ্যাসিডোসিস হবে, তাই না? তো কাজেই ডিপেন্ড করবে প্রথমত ইটিওলজির উপর, দ্বিতীয়ত হচ্ছে ইন্টেন্সিটি এন্ড ডিউরেশন অফ অক্সিজেন ল্যাক, প্লাস কার্বন ডাইঅক্সাইড কতটা তৈরি হচ্ছে এবং সাবসিকুয়েন্ট অ্যাসিডোসিস কতটা হচ্ছে। তো এইগুলাই অ্যাসেস করার জন্য ডক্টর ভার্জিনিয়া আপকার একটা স্কোরিং সিস্টেম করেছিল 1953-তে, সেটা হয়েছিল যেটাকে আমরা আপকার স্কোর বলে জানি। হ্যাঁ, এটা বাচ্চা হওয়ার পরে 1 মিনিট, ফার্স্ট মিনিট কিন্তু বলবা না তোমরা, 1 মিনিট বলতে হবে। যে আপকার স্কোর কখন কখন দেখি আমরা, 1 মিনিট, 5 মিনিট এন্ড 15 মিনিট। হ্যাঁ, এই তিনটা টাইমে আমরা বাচ্চার কিছু কিছু ফিচার অ্যাসেস করি টু ডিটেক্ট দ্য অক্সিজেন ল্যাক। তো দিস ইজ আপগার স্কোরিং চার্ট। কি কি দেখি আমরা, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করি, ভেরি ইম্পর্টেন্ট, যে কি কি জিনিস দেখি আমরা আপগার স্কোরে। আপগার স্কোরটা কি করা হচ্ছে, যে রেসপিরেটরি এফোর্টস, হার্ট রেট, মাসল টোন, রিফ্লেক্স, ইরিটেবিলিটি এবং কালার, এই জিনিসগুলো দেখি এবং এগুলাকে 10-এর মধ্যে স্কোরিং করি। যদি 0 to 2 থাকে সিভিয়ার ডিপ্রেশন, 3 to 4 মডারেট ডিপ্রেশন, যদি 5 to 7 থাকে মাইল্ড ডিপ্রেশন, এবং 8 to 10 যদি থাকে তাহলে ধরে দেই মোটামুটি বাচ্চা ভালো, কোনো ডিপ্রেশন নাই। তো এগুলা এই চার্টটা পুরাটা তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। দেখো যদি 8 to 10 থাকে সাধারণত আমরা যেটা পাই যে বাচ্চা কমপ্লিটলি পিঙ্ক থাকে, এক্সট্রিমিটিস গুলো পিঙ্ক থাকে, বাচ্চার সাথে সাথে রেসপিরেশন নাই, কোনো রেসপিরেটরি এফোর্ট লাগে না, তার নর্মাল থাকে, কোনো এফোর্ট লাগে না, তার মানে এক্সট্রা রেসপিরেটরি এফোর্ট কিছু লাগে না, হার্ট রেটটাও নর্মাল থাকে, মাসল টোনও নর্মাল থাকে। এই চারটা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আপগার স্কোর। এখন ম্যানেজমেন্ট যেটা চলে আসে, আমরা ম্যানেজমেন্টের টাইমও চলে এসছে প্রায় শেষের দিকে। ও আচ্ছা, যেটা আরেকটা তোমাদের এখানে যেটা হচ্ছে যে আমরা এগুলা কি কি ইনভেস্টিগেশন করতে পারি। ইনভেস্টিগেশন করি কি কি, সাধারণত আমাদের দেশে তো অত করা হয় না, কিন্তু বিদেশে করা হয় এবং আমাদের কিছু কিছু প্রাইভেট হসপিটালেও হয়। সরকারি হসপিটালে সব জায়গায় হয় না, কিছু কিছু হসপিটালে হয়। যেমন তোমার ইলেকট্রোএনসেফালোগ্রাম করতে পারি আমরা, হ্যাঁ, যে তার এনকেফালোপ্যাথি ডেভেলপ করছে কিনা। আর কি করতে পারি, সিটি করতে পারি, যে কর্টিক্যাল নিউরাল ট্রান্সফার ইনজুরি আছে কিনা। আল্ট্রাসোনোগ্রাম করতে পারি। আল্ট্রাসোনোগ্রামটাকে বলা হয় মেথড অফ চয়েস ফর রুটিন স্ক্রিনিং, ঠিক আছে? এটা দিয়ে আমরা কিন্তু আগের থেকেই বুঝতে পারি যে নেক্রোসিস আছে কিনা বেজাল গ্যাংলিয়াতে, অথবা থ্যালামাসে, অথবা অন্য কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। এবং সাধারণত বলা হয় যে সিটির চেয়ে কিন্তু আল্ট্রাসোনোগ্রামটা মোর ইনফরমেটিভ। আচ্ছা, আর কি করতে পারি, এমআরআই করতে পারি, যে এরিয়া অফ ব্রেন ইনজুরি দেখার জন্য, ঠিক আছে? এগুলা একটু নামগুলো জেনে রাখতে হবে। আমরা কি দেখি, আর হলো ব্লাড গ্যাস অ্যানালাইসিস করি। ব্লাড গ্যাস অ্যানালাইসিসে কি কি দেখি, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা দেখি, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, বাইকার্বনেট লেভেল এবং পিএইচ। হ্যাঁ, নর্মাল রেঞ্জ অফ আর্টেরিয়াল ব্লাড গ্যাস একটা টার্ম ইনফ্যান্টের জন্য কতটা থাকে সেটা তোমাদের জানতে হবে। যে পিএইচ সাধারণত 7.35 থেকে 7.45 থাকে। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন থাকে 50 to 95 মিলিমিটার অফ মার্কারি, কার্বন ডাইঅক্সাইড 35 to 45 থাকে, তারপরে বাইকার্বনেট থাকে 24 to 26 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। হ্যাঁ, এগুলা সাধারণত থাকে। লেভেলটা যদি আমরা পাই ব্লাড গ্যাস অ্যানালাইসিসে,
তাহলে সেটা হচ্ছে আমাদের নর্মাল লেভেল, আর এটা দিয়ে সাধারণত আমরা অ্যাসেস করতে পারি। আচ্ছা, এখন ম্যানেজমেন্টে চলে আসি। আমরা ম্যানেজমেন্টে যেটা বলি যে ম্যানেজমেন্টটা আমি এখানে তোমাদের দেখাচ্ছি না, ম্যানেজমেন্টটা তোমরা ওয়ার্ডে গেলেই দেখতে পাবা যে লেবার রুমে কিছু জিনিসপত্র রাখা থাকে। হ্যাঁ, লেবার রুমে কিছু জিনিসপত্র রাখা থাকে, যে একটা সাকশন মেশিন থাকে, তারপরে ভেন্টিলেশনের জন্য কিছু তোমার আম্বু ব্যাগ থাকে, তারপরে মাস্ক থাকে, বিভিন্ন সাইজের মাস্ক থাকে। এগুলা কিন্তু তোমরা একটু লেবার রুমে গিয়ে দেখবা। আর কি থাকে, আর কি লাগে আমাদের বেবির জন্য? একটা স্টেথোস্কোপ লাগবে, তারপরে ওরাল এয়ারওয়ে লাগে, অক্সিজেন একটা সোর্স লাগে, মানে আমাদের তো সিলিন্ডার অক্সিজেন, ল্যারিঙ্গোস্কোপ লাগে, এন্ডোট্রাকিয়াল টিউব লাগে। এগুলা কিন্তু আমাদের সবসময় লেবার রুমে বা ওটিতে রেগুলার রেডি রাখতে হয়। আর এমনি বাচ্চাকে যদি নর্মাল বাচ্চা থাকে তার জন্য আমরা কি রাখি? একটা ওয়ার্মার রাখি, একটা ওয়ার্ম ব্ল্যাঙ্কেট রাখি, তারপর একটা হিটিং সিস্টেম থাকে, হ্যাঁ, নাইজোগ্যাস্ট্রিক টিউব, এগুলা সব রাখি নর্মাল বাচ্চা হলো। এখন এই যে হাইপক্সিয়াটা ডেভেলপ করছে, এটা কি আমরা আগের থেকে প্রিভেন্ট করতে পারি? হ্যাঁ, পারি। কিভাবে প্রিভেন্ট করতে পারি? যে কোন কোন মা এরকম হাইপক্সিক বাচ্চা ডেলিভার করতে পারে, তাদেরকে আগের থেকে সেভাবে আমরা ডিটেক্ট করতে পারি এবং সেভাবে ট্রিট করতে পারি। যেমন যদি তার হাই রিস্ক মাদার থাকে, যদি সে হাইপারটেনসিভ মা থাকে যার হাইপক্সিয়া হতে পারে বাচ্চা, তাহলে আমরা আগে থেকেই হাইপারটেনশন ট্রিট করতে পারি, তাই না? তাহলে অ্যান্টিনেটাল ডিটেকশন অফ হাই রিস্ক পেশেন্ট। এবং সেই জন্য আমাদেরকে কি করতে হবে? যে কেয়ারফুল ইন্ট্রাপার্টাম ফিটাল মনিটরিং করতে হবে, যে ফিটাসটার কোনো সমস্যা হচ্ছে কিনা। এই যে অ্যান্টিনেটাল চেকআপ যাকে বলা হয়, এই অ্যান্টিনেটাল চেকআপের একটা উদ্দেশ্য কিন্তু এইটা, যে বাচ্চাটার প্রপার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা। হ্যাঁ, এটা একটা কারণ। এবং আলটিমেটলি তোমার ফিটাল ডিস্ট্রেস হচ্ছে কিনা, অ্যান্টিপার্টাম অথবা ইন্ট্রাপার্টাম, এবং আলটিমেটলি টাইমলি ডেলিভারি হবে কিনা, সেগুলো আমরা অ্যাসেস করি। এবং এই কারণে ইন্ট্রাপার্টাম আমরা ইউজ করি ইলেকট্রনিক ফিটাল মনিটরিং, যেটা আমাদের হসপিটালে নাই কিন্তু অনেক হসপিটালে আছে। ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে অনেক হসপিটালে, স্ক্যাল্প ব্লাড দিয়ে ব্লাড গ্যাস অ্যানালাইসিস থাকে। যদি অ্যাসপেক্সিয়া ডেভেলপ করে লেস দ্যান 7 চলে যায়। এবং আমরা মার ডেলিভারিটা যাতে কোনো মতে ইন্ট্রাপার্টাম যখন ডেলিভারি হচ্ছে বাচ্চা, তখন আমরা জুডিশিয়াসলি তোমার সিডেটিভ দিব, অ্যানেস্থেটিক এজেন্ট দিব, যাতে কোনো মতেই হাইপক্সিয়া ডেভেলপ না করে মায়ের। হ্যাঁ, এবং ডিফিকাল্ট বা ট্রমাটিক ডেলিভারি যাতে না হয়, সেগুলো আমরা আগে থেকে অ্যাসেস করব, করে সেভাবে মেজার দিব। তাহলে এগুলো প্রিভেন্টিভ মেজার চলে আসে। আর ডেফিনেটিভ মেজার যদি নিতে চাই, তাহলে আমাদের আপগার্ড রেটিং এর উপরে ডিপেন্ড করবে। ডেফিনেটিভ মেজারমেন্টটা আপগার্ড রেটিং এর উপরে ডিপেন্ড করবে। আর আপগার্ড রেটিংটা যদি 8 to 10 থাকে, তাহলে আমরা কি করে বুঝবো যে বাচ্চা 8 to 10? যে বাচ্চা দেখা যাবে পিঙ্ক আছে, বাচ্চা পিঙ্ক, এবং ব্রেদিং নর্মাল হচ্ছে, হার্ট রেটও মোর দেন 100, তাহলে সেটা হচ্ছে বুঝবো যে এর 8 to 10 আছে। সেক্ষেত্রে আমরা নর্মাল যে মেজারগুলো নিই, যে বাচ্চা হওয়ার সাথে সাথেই বাচ্চাকে মুছে শুকনো করে ফেলবো, একটা রেডিয়েন্ট হিটের মধ্যে রাখবো, আর ওরোফ্যারিংস নাজোফ্যারিংস এগুলা ক্লিয়ার করে দিব, যদি দরকার হয় সাকশন দিব। আর যদি মনে করি যে অক্সিজেন দরকার হয় তাহলে দিব, আর না দরকার হলে দেওয়ার দরকার নেই, কারণ 8 to 10 সাধারণত নর্মালি থাকে। কিন্তু 1 মিনিটে যেমন আমরা অ্যাসেস করবো, 5 মিনিট পরে আবার অ্যাসেস করবো, এবং তখনও যদি দেখি যে হ্যাঁ 5 মিনিট পরেও নর্মাল আছে বাচ্চা, তখন মায়ের কাছে দিব, তার আগে না। যদি আপনার স্কোর 5 to 7 থাকে, তখন দেখা যায় সাধারণত বাচ্চার পেরিফেরাল সাইনোসিস হচ্ছে, মানে হাত পা গুলো, এক্সট্রিমিটিস গুলো ব্লু ব্লু লাগবে। এবং হার্ট রেট দেখা যাবে কিন্তু 100, মোর দেন 100 আছে, কিন্তু একটু পেরিফেরাল সাইনোসিস আছে, তাহলে তখন চিন্তা করবো তোমার আপনার স্কোর 5 to 7। কিন্তু এই শুধু পেরিফেরাল সাইনোসিস দেখেই কিন্তু আমি আপগার্ড স্কোর বলবো না। আপগার্ড স্কোর বলতে গেলে কিন্তু এই 5টা যে পয়েন্ট, দ্যাট ইজ রেসপিরেটরি ইফোর্ট, সে ঠিক মতো বাচ্চা কাঁদলো কিনা, বা ইরেগুলার, অনেক সময় যে বাচ্চা কোকায় কুকিয়ে কুকিয়ে কাঁদে সেরকম কিনা, হার্ট রেটটা পুরো কাউন্ট করবো, ফ্ল্যাসিড না ফ্লেকশন হচ্ছে ঠিক মতো, না অ্যাক্টিভ বডি মুভমেন্ট হচ্ছে, সেটাও দেখবো। তারপর হচ্ছে তোমার ড্রাইনেস হচ্ছে কিনা, কাশি এইসব হাতে দিচ্ছে কিনা, বডির কালার, সবগুলো দেখে কিন্তু আমরা স্কোরিং করবো। শুধু যে এগুলা দেখে করবো তা কিন্তু না। যদি দেখা যায় যে আপনার 5 to 7, তাহলে চিন্তা করতে হবে যে সে একটু অ্যাপনিয়া ডেভেলপ করছে, তখন আমরা পালস অক্সিমিটার ইউজ করবো বাচ্চার রাইট হ্যান্ডে অক্সিজেন স্যাচুরেশনটা দেখার জন্য। এবং সাথে সাথে বাচ্চাকে ফ্ল্যাট করে শুইয়ে
হেডটাকে মিড লাইনে রেখে একটু এক্সটেনশন করব, করে ইমিডিয়েটলি ওরোফ্যারিক নাসোফ্যারিক সাকশন দিব, জেন্টল রাবিং করব ব্যাক এন্ড সোলে, এবং অক্সিজেন অ্যাডমিন করতে চলবো। অক্সিজেন 100% অক্সিজেন দেওয়া হয় মাস্ক আর আম্বু ব্যাগ দিয়ে ইনিশিয়ালি। যদি দরকার হয় তখন আমরা সিপ্যাপ দিতে পারি, এবং এটা কন্টিনিউ করব কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত বাচ্চার কালারটা ইমপ্রুভ না করে, হার্ট রেট মোর দেন 100 না হয়, এবং রেসপিরেশনটা পুরোপুরি এস্টাবলিশ না হয়। দেখা যায় যে মেজরিটি অফ দ্য কেসেই এই মেজারমেন্টেই, এই মেজারগুলো যদি আমরা নিতে থাকি 5 মিনিটে বাচ্চার আবগার স্কোর নর্মাল হয়ে যায়। কিন্তু এরপরেও যদি ফেল করে রেসপন্ড করতে, তাহলে আমরা কি করব, তখন বাচ্চাকে ইনকিউবেট করব। হ্যাঁ, ইনকিউবেট করতে পারি, বা দরকার হলে আমরা তখন নিওনাটোলজিস্টের হেল্প নিয়ে আমরা ম্যানেজ করব। আর আবগার স্কোর যদি আরো কম পাই, আমরা 3 to 4 পাই, তাহলে ধরে নিতে হবে যে এটা সেকেন্ডারি একটা অ্যাপনিয়া ডেভেলপ করবে, এবং তখন অবশ্যই হেল্পের জন্য আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট বা নিওনাটোলজিস্ট বা পেডিয়াট্রিশিয়ান দিয়ে, আমাদের তো নিওনাটোলজিস্ট আলাদা করে নাই আমাদের হসপিটালে, আমরা পেডিয়াট্রিশিয়ানকে কল করব, এবং তখন আমরা অক্সিজেন অবশ্যই দিব 5 to 8 লিটার পার মিনিট প্রেসারে, পজিটিভ প্রেসার অক্সিজেন দিতে হবে, এবং বাচ্চার দরকার হয় তখন আমরা ইন্ট্রাট্রাকিয়াল ইনটিউবেশন বা ইন্টারমিডিয়েট পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দিতে হবে, এবং প্রতি 30 সেকেন্ড পর পর তখন কিন্তু বাচ্চাকে রিঅ্যাসেস করতে হবে টিল দ্য বেবি বিকামস নর্মাল। কিন্তু তারপরেও যদি দেখা যায় যে 30 সেকেন্ড পর পরও যদি হার্ট রেট দেখা যায় যে 100 এর কম হয়ে যাচ্ছে এবং স্কোর 2 এর নিচে চলে যাচ্ছে, তখন বুঝতে হবে বেবি সিভিয়ারলি অ্যাপনিক। তখন হার্ট রেট সাধারণত 100 এর নিচে, মানে কি 60 এর উপরে থাকে কিন্তু 100 এর নিচে চলে যায়, তখন আমরা পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দেব, এবং 30 সেকেন্ড পর পর আমরা কিন্তু চেক করতে থাকবো, এবং অক্সিজেন কনসেন্ট্রেশনটা গ্র্যাজুয়ালি আমরা বাড়াতে থাকবো। তারপরেও যদি দেখা যায় যে পারছে না বাচ্চা নিতে, হার্ট রেট বাড়ছে না, অক্সিজেন স্যাচুরেশনটা কম হয়ে যাচ্ছে, পারসিস্টেন্ট সাইনাসিস থাকছে, তখন একজন স্কিল পার্সন যে তাকে দিয়ে ইনকিউবেট করাবো, এবং সাথে সাথে কার্ডিয়াক ম্যাসেজ দেওয়া হবে। এর সাথে কিছু ড্রাগ অ্যাডমিনিস্টার করতে হয়, যে ড্রাগ অফ চয়েস বলা হয় এপিনেফ্রিন। এছাড়া আমরা আরো কিছু ড্রাগ দিতে পারি, যেটা হচ্ছে এপিনেফ্রিন সাধারণত দেওয়া হয় যে পারসিস্টেন্ট পেডিকার্ডিয়া যদি থাকে তখন, আর অ্যাসিডোসিস যদি ডেভেলপ করে, যে পিএইচ যদি 7.2 এর নিচে চলে যায়, তখন সোডিবাই কার্ব আমরা দিই। হ্যাঁ, এটা ডোজগুলো লেখা আছে বইতে, যদি জানতে চাও নামগুলো মনে রাখলে চলবে তোমাদের জন্য। এইভাবে রিসার্চিফিকেশন করবো। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা এটা কন্টিনিউ করছি, তখন প্রগনোসিসটা খুব খারাপ হয়ে যায়। তো প্রগনোসিসটা ডিপেন্ড করে শুধু যে এই হাইপোক্সিয়ার উপর তা না, বাচ্চার ম্যাচুরিটির উপরও ডিপেন্ড করে, কারণ প্রিম্যাচুয়ার বাচ্চাদের কিন্তু হাইপোক্সিয়া বেশি হয়। কাজেই প্রগনোসিস ডিপেন্ডস অন ম্যাচুরিটি, তারপরে হচ্ছে ডিউরেশন এন্ড ইন্টেন্সিটি অফ হাইপোক্সিয়া, সেটা আগেই বলেছি, অ্যাসিডোসিস আর কি মূলত, আর হচ্ছে কম্পিটেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে কিনা, ইমিডিয়েট এন্ড ইফেক্টিভ কম্পিটেন্ট ম্যানেজমেন্ট হয় কিনা সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে মূলত ম্যানেজমেন্টটা। তো যেটা তোমাদের স্টেপস গুলো বইতে দেখবা যে লেখা আছে যে কিভাবে করতে হবে, যে একটা চার্ট আছে দেখবা, যে রেড কালারের একটা চার্ট আছে, সেই চার্টটা দেখে নিবা, যে বাচ্চাকে প্রথমে ড্রাই করে, একটা একদম পুরো ড্রাই করে মুছে ফেলবো, করে ওই শীটটা ফেলে দিয়ে আবার একটা ড্রাই কাপড় দিয়ে ঢেকে ফেলতে হয়, যেটা বেবি ম্যানেজমেন্ট ইনিশিয়াল সেরকম করতে হয়। একটা রেডিয়েন্ট হিটারের মধ্যে দিব, তারপর হচ্ছে মিড লাইনে বাচ্চাকে শুইয়ে নেকটা স্লাইটলি এক্সটেন্ড করে মাউথ সাকশন করবো, মাউথ ওরোফ্যারিংস এগুলা দিয়ে সাকশন করবো, এগুলো সব সাকশন করে ক্লিয়ার করে ফেলবো। তারপর আবার স্কোরটা দেখবো, দেখে স্টেপস যেগুলা বললাম এগুলা করতে থাকবো। এরপরে যদি না হয় তখন আমরা কি করি, চেস্ট কম্প্রেশন দিই। হ্যাঁ, চেস্ট কম্প্রেশনের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে 3:1। আচ্ছা, 3:1 রেটে দেই, যে ইনফ্যান্ট হচ্ছে তোমার 3:1 মানে কি, যে স্টারনামটা কম্প্রেস করবো আমরা, চেস্ট স্টারনামটা কম্প্রেস করবো চেস্ট কম্প্রেশনের জন্য, সেটা কি 90 কম্প্রেশন পার মিনিট দিব, আর ব্রেথটা দিব 30 ব্রেথ পার মিনিট দিব। সেই হিসাবে 3:1 রেটে আমরা চেস্ট কম্প্রেশন দিতে থাকি, আর সাথে তো মেডিকেশন গুলো দিব। তো এত কিছু করার পরেও দেখা যায় যে বাচ্চার কিছু অনেক সময় যদি
প্রলং এরকম হাইপোক্সিয়া থাকে, কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে যায়, লং টার্ম কিছু আর কিছু ইমিডিয়েট কমপ্লিকেশন ডেভেলপ করে। ইমিডিয়েট কমপ্লিকেশনের মধ্যে তোমার কার্ডিওভাস্কুলার কিছু ফেলিওর ডেভেলপ করে, রেসপিরেটরি তো হয়, রেনাল হয়, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস, কর্টিক্যাল নেক্রোসিস এগুলো হয়, এবং লাংসে পারসিস্টেন্ট কিছু পালমোনারি ড্যামেজ হয়, ব্রেনে সেরিব্রাল ইডিমা হয়ে সিজার পর্যন্ত হতে পারে, মানে খিচুড়ি, হ্যাঁ, হাইপোক্সিয়া থেকে সিজার করতে পারে। আর ডিলেড যেটা হয় সেটা হচ্ছে রিটার্ডেড হয়ে যেতে পারে, মেন্টাল রিটার্ডেশন, which may lead to physical retardation, এবং epilepsy হয়, এবং মিনিমাল ব্রেন ডিসফাংশন হয়ে যায়। এই মোটামুটি রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের মধ্যে চলে আসে। আচ্ছা, সরি, রেসপিরেটরি হাইপোক্সিয়ার মধ্যে চলে আসে। এখন রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম অফ দ্য নিউবর্ন, এটা একটা আছে, দেখবা তোমাদের বইতে। এটা একটু জিজ্ঞেস করে যে হায়ালিন মেমব্রেন ডিজিজ। হায়ালিন মেমব্রেন ডিজিজ সেটা কি জিনিস? যে পারসিস্টেন্স অফ আর্টারিয়াল অক্সিজেন টেনশন less than 50 millimeter of mercury, এবং সেন্ট্রাল সাইনোসিস যদি থাকে তাহলে সেটাকে আমরা বলছি রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে। রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা এই মানে এটা সারফেক্টেন্ট রিলেশনে জিজ্ঞেস করে, যে সারফেক্টেন্ট কি জিনিস, সারফেক্টেন্ট কোথা থেকে সিক্রেটেড হয়, ওই যে টাইপ 12 অ্যালবিনোনিউমোসাইট থেকে এটা কম্পোজিশন জিজ্ঞেস করে, তখন জিজ্ঞেস করে যে যদি সারফেক্টেন্ট ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হতে পারে, যে হায়ালিন মেমব্রেন ডিজিজ হয়। হায়ালিন মেমব্রেন কেন বলে? যে এটা হচ্ছে যে সিক্রেশনটার একটা মেমব্রেন তৈরি করে অ্যালভিওলাসের মধ্যে, যার জন্য গ্যাস এক্সচেঞ্জটা হ্যাম্পার্ড হয়। হ্যাঁ, একটা মেমব্রেনের মতন তৈরি করে, এটাকে এই জন্য বলা হয় যে হায়ালিন মেমব্রেন। এটা সুন্দর করে তোমাদের বইতে লেখা আছে, দেখবা যে হায়ালিন মেমব্রেনটা যে তৈরি করে, এটা একটু পড়ে নিবা, এটা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে। আচ্ছা, আর হচ্ছে তোমার রেসপিরেটরি ডিস্ট্রেসের মধ্যে তোমার কজ গুলো জানতে চাই অনেক সময়। রেসপিরেটরি ডিস্ট্রেসের যে পালমোনারি কজ আছে, কার্ডিওভাস্কুলার কজ, আবার নন কার্ডিও পালমোনারি কজও হয়। রেসপিরেটরি ডিস্ট্রেসের কমন কজের মধ্যে তোমার যে হায়ালিন মেমব্রেন যেটা আছে, অনেক সময় মেকোনিয়াম অ্যাসপিরেট করে ফেলে বাচ্চা, হ্যাঁ, এটা কিন্তু কমন অনেক সময় হয়। তারপরে ফ্লুইড রেসপিরেশন করে ফেলে, আবার ডেভেলপমেন্ট কিছু এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকে বাচ্চার হাইপোপ্লেশিয়ার জন্য, ব্রঙ্কিয়াল বা পালমোনারি হাইপোপ্লেশিয়া, ডিসপ্লেশিয়া এগুলোর জন্য হতে পারে, মানে এয়ারওয়ে কোনো কারণে যদি অবস্ট্রাকশন থাকে সেগুলোর জন্য হতে পারে। কার্ডিওভাস্কুলার যদি কনজেনিটাল কোনো হার্ট ডিজিজ থাকে, ফ্যালাক্সোলজি ওয়ান অফ দেম, তারপরে অ্যাওর্টিক স্টেনোসিস, মানে তোমার রেসপিরেটরি হ্যাম্পার হচ্ছে এরকম কোনো ডিসঅর্ডার যদি কার্ডিওভাস্কুলার থাকে, সেগুলোর জন্য কিন্তু বাচ্চার হাইপোক্সিয়া হতে পারে। ঠিক আছে, নন কার্ডিও পালমোনারি কজের মধ্যে যেমন মেটাবলিক অ্যাসিডোসিস মাইল্ড যদি কোনো কারণে ডেভেলপ করে, আলটিমেটলি টু ফিটার। আচ্ছা, হাইপো বা হাইপারথার্মিয়ার জন্য হতে পারে, কিন্তু হাইপোগ্লাইসেমিয়ার জন্য হতে পারে, অ্যাসপেক্সিয়াটা হতে পারে, বা ট্রমাতে যেটা তোমাদের বললাম সেগুলোর জন্য হতে পারে। তো এগুলা একটু জিজ্ঞেস করে। হ্যাঁ, তো এই জন্য আমরা কি করি যে সারফেক্টেন্ট সাধারণত 34 উইকসের পরে সিক্রেশন হয়। তো এটা তোমাদের বইতে কিন্তু একটা লেখা আছে, একটু পড়বা যে কিভাবে সিক্রেশন হয়, মেকানিজমটা, এবং সেটা পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে যে অ্যালভিওলার টাইপ 2 নিউমোসাইট যেটা, সেটা সিক্রেট করে কখন 24 to 28 উইকস অফ জেস্টেশনের পর থেকে। হ্যাঁ, আর ফিটাল হাইপার ইনসুলিনিমিয়া যদি থাকে, সেটা কিন্তু সারফেক্টেন্ট সিনথেসিসকে ডিলে করে। এই জন্য ডায়াবেটিক মাদার যারা থাকে তাদের নিয়ে আমরা একটু কনসার্ন থাকি, এটাও একটু পরীক্ষায় জিজ্ঞেস করে অনেক সময়। আচ্ছা, বায়োকেমিক্যাল চেঞ্জ গুলো তো এগুলো তো তোমাদের বলেছি। আচ্ছা, আর কি হয় এই হায়ালিন মেমব্রেন ডিজিজের সাথে তোমার যেটা হয় যে কিছু সেপসিস ডেভেলপ করে, সেজন্য আরো কিছু ইনভেস্টিগেশন আমরা করি, যেমন সিবিসি, অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট, তারপর হচ্ছে সিআরপি, ব্লাড কালচার, এগুলো দিয়ে করতে করতে দিয়ে তার এর মধ্যে আবার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ডেভেলপ করছে কিনা। আচ্ছা, মোটামুটি এগুলাই জিজ্ঞেস করে আছে। তোমাদের তো এগুলো পড়ানোই হচ্ছে, আজকে তো খালি ডিসকাশন।
আচ্ছা, ও আরেকটা জিনিস, হ্যালো, তোমরা আছো তো না, শুনছো তো? হ্যালো, হ্যালো। জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা জিজ্ঞেস করে যে আমরা যে স্টেরয়েড অ্যাডমিনিস্টার করি, মাকে যে বেটামিথাসন দেওয়া হয়, বেটামিথাসন 12 মিলিগ্রাম দেওয়া হয় মাকে, হ্যাঁ, 2টা ডোজ দেওয়া হয়, IM 24 আওয়ার্স অ্যাপার্ট। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে বিফোর 34 উইকস অফ প্রেগনেন্সি। ঠিক আছে, কারণ তার আগে যদি বাচ্চা ডেলিভার হয়, প্রিম্যাচুর ডেলিভারি যদি হয়, তাহলে তার কিন্তু সার্ফেক্টেন্ট পাবে না। তো সেই কারণে আমরা 34 উইকস এর আগে যদি অ্যাসেস করি যে ডেলিভারি হয়ে যাবে বাচ্চা, তখন কিন্তু আমরা 2 ডোজ এই বেটামিথাসনটা দিয়ে নিই। এটার এফেক্টটা সাধারণত 7 দিন পর্যন্ত কন্টিনিউ করে, কিন্তু 7 দিন পরেও যদি দেখা যায় যে 29 উইকসে বা 30 উইকসে আমরা দিচ্ছি, দেখা গেল যে তারপরেও তার 7 দিনের মধ্যে ডেলিভারি হলো না, তাহলে আবার আরেকবার কিন্তু আমরা এটা রিপিট করতে পারি। এই জিনিসটা কিন্তু জিজ্ঞেস করে পরীক্ষায়। আচ্ছা, আর কি এখানে তোমাদের কিছু মনে আসছে না এখন? আর ম্যানেজমেন্ট তো যেগুলা বললাম ওগুলাই মোটামুটি। আচ্ছা, সিকুয়েলি কি হতে পারে? পেরিনেটাল হাইপক্সিয়া সিকুয়েলিটা ওটা একটু জিজ্ঞেস করে পরীক্ষায় যে কি হতে পারে, মানে কি কি ম্যানিফেস্টেশন হতে পারে অ্যাসফিক্সিয়া হলে, যে বাচ্চার কি কি অ্যাকিউট কি কি হতে পারে, লং টার্ম কি কি হতে পারে। যে তোমার কার্ডিয়াক কি কি হয়তো চার্ট করা আছে দেখবা বইতে, যে কার্ডিওজেনিক শক হতে পারে, সেরিব্রাল ইডিমা হতে পারে, অ্যাসপিরেশন সিনড্রোম হতে পারে, তারপর হচ্ছে রেনালিক নেক্রোসিস, হেমোরেজ, এগুলো হতে পারে। আর লং টার্মে সেরিব্রাল পালসি, এপিলেপসি যেগুলো বললাম, মেন্টাল রিটার্ডেশন, এগুলো জিজ্ঞেস করে। এগুলো কিন্তু আর্লি মেমরি ডিজিজের জন্য যেটা, এটারও সেটা। ঠিক আছে, এগুলো হচ্ছে সিকুয়েলি বলা। তো এই তো আজকে এটুকুই। মনিটর যে আছো সে একটু আমাকে তাহলে পার্সেন্টেজটা পাঠিয়ে দিও। জি ম্যাম। ঠিক আছে ম্যাম, অনেকে তো একটু দেরি করে ঢুকেছে ম্যাম, ফার্স্টের দিকে স্লাইডটা আরেকবার একটু রিপিট করলে মনে হয় ভালো হতো। স্লাইডগুলো দেখতে চাও? জি ম্যাম। এগুলা এগুলা কিন্তু সব বইতেই আছে, বইয়ের স্লাইড। হ্যাঁ, এগুলো সব বইতে আছে, বইতেই পাবা। এগুলো সব বই থেকে, আমার কিন্তু নতুন নিজের কিছু লেখা নেই, সব বইয়ের স্লাইড। এগুলো সব বইতেই লেখা আছে, তোমরা দত্ত পড়ো না, দত্ততেই পাবে সব। ঠিক আছে, দত্ততেই পাবে সব। এগুলো নতুন কিছু নাই, আমি অন্য কোনো বই থেকে নিইনি, দত্ত থেকে নিয়েছি। দত্ত পড়লেই না তোমাদের জন্য। তো ঠিক আছে, শেষ করি তাহলে। হ্যালো, 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 হ্যালো। তাহলে শেষ করলাম, হ্যাঁ ক্লাস? ঠিক আছে। জি মিস।